পার্বত্য অঞ্চলের বৃষ্টিপাত কিছুটা কমলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রায় সবগুলো নদীর পানি বেড়ে গেছে এবং সবগুলো নদীর পরিস্থিতি জানবো আমরা। যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে বান্দরবান থেকে সহকর্মী জহির রায়হান, রাঙামাটি থেকে উচিংছা রাখাইন এবং সেই সাথে কক্সবাজারের খবরটাও নিব। সেখানে আছেন আমাদের সহকর্মী তারিক হায়দার। শুরুতেই আমরা যাচ্ছি বান্দরবানে সহকর্মী জহির রায়হানের কাছে। জহির, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে, জানাবেন সেখানকার সার্বিক অবস্থা। সাঙ্গু নদীর আমার মাতামহরের নদী যে সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সেটা কিছুটা কমে আসছে, তবে এখনো নির্মাণ অঞ্চল যেগুলো রয়েছে এগুলো কিন্তু এখনো প্লাবিত রয়েছে। যেগুলো সড়ক রয়েছে সড়কগুলো কিন্তু প্লাবিত। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বান্দরবান কারানিয়ার যে প্রধান সড়ক বান্দরবানের ঢাকা চট্টগ্রামের সাথে যে সংযোগ সড়কটি এখনো কিন্তু পানির নিচে তলিয়ে থাকার কারণেই কিন্তু এখনো সারা দেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়ক বন্ধ থাকার কারণে বিভিন্ন সড়কে বিভিন্ন স্থানে বিভিন্ন স্পটে কিন্তু পণ্যবাহী মালামাল ট্রাক এবং বাসগুলো আটকে আছে, যার কারণে এখানে বান্দরবনে পণ্য সরবরাহ খুবই কমে গিয়েছে, যার কারণে পণ্য সংকট, নিত্যপণ্য সংকট, পাশাপাশি নিত্যপণ্য একদম পণ্যের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। আর এর পাশাপাশি যে বান্দরবনে যে ক্ষেত খামারিগুলো পানির নিচে তৈরি হওয়ার কারণে শাক সবজি অন্য ফসলাদি যে বাজারে আসছে না, যার কারণে এগুলো কিন্তু দাম বৃদ্ধি হতে শুরু করেছে। আর এখানে কিন্তু যে অভ্যন্তরীণ যে সড়কগুলো রয়েছে সড়কগুলোও কিন্তু এখনো পানির নিচে তলিয়ে থাকার কারণে, সড়ক ধসে পড়ার কারণে এবং সড়কের উপরে পাহাড় ধসে পড়ার কারণে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগগুলো বিচ্ছিন্ন রয়েছে, যে যার কারণে বান্দরবান জেলা শহরের সাথে যে 7টি উপজেলা রয়েছে 7টি উপজেলার মধ্যে 6টি উপজেলারই সড়ক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আর এখানে বিদ্যুতের সাব স্টেশনটি পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এবং তিনটি উপজেলা কিন্তু আজকে প্রায় 5-7 দিন ধরে কিন্তু বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। আর বন্যায় কবলিত মানুষজনের কিন্তু আসলে দিন দিন দুর্ভোগ বাড়ছে। পাটকা পড়ার কারণে এখানে কিন্তু আপনার বিশুদ্ধ পানি, খাবার, বিভিন্ন নানা ওষুধ এবং যে চিকিৎসা রোগবালাই হলে চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে যাওয়া, নানা রকমের সমস্যার মধ্যে কিন্তু বন্যা কবলিত মানুষজন সম্মুখীন হচ্ছে। আর এর মধ্যে কিন্তু বান্দরবানে যে সাঙ্গু মাতানহর নদীর কারণে কিন্তু এই যে লামা, আলীগদম এবং নাইকুনছড়ি উপজেলার কিন্তু যে উপজেলা সদরগুলো রয়েছে উপজেলা সদরগুলো কিন্তু পানির নিচে তলিয়ে আছে, যার কারণে বান্দরবানের প্রায় 50 থেকে 60,000 মানুষ পানি বন্দী অবস্থায় রয়েছে। জহির রায়হান, আপনি আছেন, সঙ্গেই থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আবারও আমরা যুক্ত হব আপনার সঙ্গে পরবর্তী সংযোগে। দর্শক, এদিকে একটানা ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় রাঙামাটি জেলায় পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। এর মধ্যে বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে? কতজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে জেলা প্রশাসন কি বলছেন? আপনি জানেন যে আমি সকালে বলেছিলাম যে রাঙামাটিতে প্রায় 42টি আশ্রয় কেন্দ্রে প্রায় 3,500 আশ্রয় কেন্দ্র যারা মূলত বসবাস করছিল জেলা প্রশাসন থেকে। মূলত এখানে হচ্ছে রাঙামাটিতে যে পাহাড় ধসের পাশাপাশি এখানে যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কয়েকটি উপজেলা। এই প্লাবিত হওয়ার কারণে বিশেষ করে বাগাইছড়ি এবং বিলাইছড়ি, রাজস্থলী, বরকুল উপজেলা একেবারে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেই প্লাবিত হওয়ার কারণে বিশেষ করে সবচেয়ে সংকট দেখা দিচ্ছে বিশুদ্ধ সুপেয় পানি। আমি যদি বলি যে রাইখং নদীতে গতকাল কিন্তু উপজেলা প্রশাসন থেকে এবং সেনাবাহিনী প্রশাসন পক্ষ থেকে ওইখানে ত্রাণ নেওয়ার জন্য চেষ্টা করেছিল, যেহেতু প্রবল স্রোত কারণে যেতে পারেনি। হয়তো আজকের যাওয়ার কথা রয়েছে ত্রাণ নিয়ে। তবে এখানে সবচেয়ে বিলাইছড়ি উপজেলাতে সবচেয়ে সংকট পড়েছে হচ্ছে বিশুদ্ধ পানি এবং খাদ্য সংকট পড়েছে। বিশেষ করে এখানকার যারা শিশুরা রয়েছে তারা অসুস্থ হয়ে পড়ছে বলে এমনটি আমরা জানতে পারি। তাছাড়া হচ্ছে রাঙামাটি এবং বান্দরবানের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, যেহেতু গতকাল একটি ব্রিজ ধসে পড়েছিল, সেই কারণে কিন্তু রাঙামাটি আর বান্দরবানের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন। তাছাড়া আপনাকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, ত্রাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী রাঙামাটিতে এসেছেন। আশা করছে ওনারা সম্ভবত যেখানে বন্যা কবলিত প্লাবিত হয়েছে সেখানে ওনারা পরিদর্শন করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ
ওচিনচা রাখাইন, ধন্যবাদ আপনাদের যুক্ত হবার জন্য। দর্শক, পার্বত্য অঞ্চলের খবর জানছিলাম আমরা। এই পর্যায়ে আমরা একটু কক্সবাজারে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তারেক হায়দার। তারেক, বর্তমানে বন্যা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? এখন পর্যন্ত জেলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। কক্সবাজারের 3টি উপজেলা চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরী, এই 3 উপজেলা বন্যা কবলিত হয়েছে খুব বেশি। এবং গতকাল রাতেও পাহাড় ধসে কক্সবাজার শহরের চন্দ্রিমা এলাকায় একজন নিহত হয়েছেন। আরেকজন শিশু পেকুয়ায়, তিনি বন্যার পানিতে তলিয়ে গিয়ে ভেসে গিয়ে তার মৃত্যু হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত বলা যায় যে কক্সবাজারে এক সপ্তাহের ভারী বর্ষণে 30 জন অন্তত মৃত্যুবরণ করেছেন। এখনো পর্যন্ত বৃষ্টি আছে, ভারী বৃষ্টি না থাকলেও মাঝারি বৃষ্টি আছে। গতকাল রাতে তেমন বৃষ্টি ছিল না। স্থানীয়রা ভেবেছিলেন যে আজকে হয়তো বৃষ্টি না থাকলে বন্যার পানি নেমে যাবেন, আস্তে আস্তে তারা গড়ে ফিরবেন এবং কিছু জায়গায় ইতিমধ্যে বন্যার পানি নামা শুরু করেছে। পেকুয়া, চকরিয়া, মাতামুহুরী সেদিকটার বন্যার পানি আমরা খবর নিয়েছি, কিছুটা নামা শুরু করেছে এবং ক্ষত চিহ্ন বেশি উঠেছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে ফসলি জমি আছে এবং লবণের ঘের আছে, পাশাপাশি মাছের ঘের আছে। সেই সব জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছের ঘের এবং লবণ ব্যবসায়ীরা। পাশাপাশি যদি বলে রাখি, এখন পর্যন্ত কক্সবাজারের 30 জন অন্তত প্রাণহানির খবর আমরা পেয়েছি। পাহাড় ধস এবং বন্যার পানিতে বেশি গিয়ে মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী এবং রামুর কয়েকটি ইউনিয়ন এবং টেকনাফুকিয়ার বেশ কয়েকটি ইউনিয়ন পানিবন্দী অবস্থায় আছে। তবে গতকালকের তুলনায় আজকে সকাল থেকে রাত থেকে পানি নামা শুরু করেছে তিশা। পাশাপাশি বলে রাখি যে কক্সবাজারে সমুদ্র সৈকত এবং আশপাশের উপকূলীয় অঞ্চলগুলোতে দমকা হাওয়া বাতাস শুরু হয়েছে এবং গুড়ি থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তিশা। তারেক হায়দার, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকুন। একই সাথে দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আর সহকর্মী ওচিনচা রাখাইন এবং সহকর্মী জহিরা। টানা বৃষ্টিতে বিবর্ণ হয়ে গেছে কক্সবাজার। উল্লাসের বিপরীতে সৈকত জুড়ে সুনসান নীরবতা। পর্যটক নেই, তাই বেচা বিক্রিও নেই ব্যবসায়ীদের। বিশেষ করে ছোট ব্যবসায়ীদের ক্ষতি সবচেয়ে বেশি। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। সমুদ্র পাড়ে ছোটদের খেলনা বিক্রি করা সাকিবের মন ভালো নেই। সৈকতে ঘুরতে আসা ছোট ছোট পর্যটকদের প্লাস্টিকের লাইট, ঘুড়ি, বাঁশি বিক্রি করে সাকিবের মতো সংসার চলে আবু বক্কর সিদ্দিকেরও। প্রতিদিন ঘর থেকে সৈকত পাড়ে বসেন বৃষ্টি কমার আশায়, কিন্তু বৃষ্টি কমে না। শিশুরাও আসে না, খেলনা বেচা হয় না। গেল 6 দিন। বৃষ্টির মধ্যে এখানে আর কি এগুলো নিয়ে টুকটাক এগুলো ব্যবসা নিয়ে আমরা চলি। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে আর কি। বেশি 12-13 দিন যাবত বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হইতেছে, যার কারণে আমরা ব্যবসা করতে পারতেছি না আর কি। সমুদ্র পাড়ে পান খাওয়ার লোক পান না মোহাম্মদ হোসেন। থালা নিয়ে বসে আছেন সৈকতে। ঘোড়ার ছেলেরাও খালি খালি ঘুরছেন সৈকত জুড়ে। বিচ বাইকের দশাও ঘোড়াওয়ালার মতো। পর্যটকের নিরাপত্তার সাথে আমরা লাইফ গার্ডের পাশাপাশি, ব্যবসার পাশাপাশি পর্যটকের নিরাপত্তা দেওয়ার জন্য বাইকগুলো নামার চেষ্টা করতেছি। ব্যবসা না হলে হোক আর না হোক, এখানে আসতেছি। আদানে 2000 টাকা মারে চলে যেতাম, নাহলে বসে খাওয়াইতাম। আর এখন 100 টাকা 200 টাকা বিসমিল্লাহ করতে পারতেছি না। সংসারের তো মনে করেন অনেক কষ্ট চলতেছে আর কি। সুনাম আছে আমান চটপটির। সারাক্ষণ জমজমাট থাকে এই দোকানও পর্যটক শূন্য। লোকজন কম না, টুরিস্টও কম। টুরিস্টরা খেতে চায় না, বৃষ্টির মধ্যে বসতে চায় না, সেই জন্য দোকান পাট করে রাখি। কাস্টমার আসলে বিক্রি করি, না আসলে বিক্রি করি, দোকান অফ করে চলে যাই। পর্যটক বসার চেয়ারগুলো উল্টো করে ফেলে রাখা, ভাড়ায় বসার লোক নেই। পর্যটক নেই, আয় রোজগার কমে গেছে সবার। দিনে আয় দিনে ব্যয় মানুষগুলো কঠিন সময় পার করছেন খেয়ে না খেয়ে। ভারী বর্ষায় মাঝে মধ্যে কিছু পর্যটক দেখা গেলেও তারা ঘুরে ফিরে দ্রুত কক্সবাজার ত্যাগ করছেন ভোগান্তিতে পড়ে। আর হোটেল মোটেলগুলোতেও পর্যটক শূন্যের কোঠায়। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। টানা বৃষ্টি উজানের ঢলে সুনামগঞ্জে গত 3 দিন ধরে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অতিরিক্ত পানি এবং সেই খবর জানবো আমাদের সহকর্মী নেত্রকোনা থেকে এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন। প্রথমে যেতে যাচ্ছে আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদের কাছে। তিনি আছেন
সুনামগঞ্জে। শহীদ নূর, কি অবস্থা সেখানে? বৃষ্টি কি এখনো হচ্ছে কিনা? গ্রামগুলোর সঙ্গে সড়ক যোগাযোগ পুনঃস্থাপনের প্রশাসনিক কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। তৃষা, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা যেমনটা জানাচ্ছিলাম, সুনামগঞ্জে সুরমা নদীর পানি এবং কুশিয়ারা নদীর পানি এখন বলা যায় যে টইটম্বুর হয়ে আছে। গত 3 দিন ধরে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে স্বস্তির খবর হচ্ছে এখনো সুরমা নদীর পানি বিপদসীমা ছাড়ায়নি। তো যে কুশিয়ারা নদীর পানির চাপের কারণে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ নামক বালিসিরি গ্রামের একটি গ্রামীণ সড়ক ভেঙে গেছে, যেটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। এ কারণে 8টি গ্রামের মানুষ আসলে যোগাযোগ বিচ্ছিন্ন একেবারেই রয়েছেন এবং তারা এখন নৌকা ছাড়া বিকল্প কোনো সংস্থান তারা পাচ্ছেন না। আমরা যতদূর সেখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের এই মুহূর্তে যোগাযোগের জন্য যে জায়গাটা ভেঙে গেছে, এখনো যেটা বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই জায়গাতে অন্ততপক্ষে অস্থায়ীভাবে যদি কোনো খেয়া বা নৌকা পারাপারের ব্যবস্থা করা যেত স্থানীয় ইউপি পরিষদ বা উপজেলা প্রশাসনের উদ্যোগে, তাহলে ওই এলাকার মানুষের মধ্যে একটি স্বস্তি থাকতো, ভোগান্তি কমতো। আমরা কথা বলেছিলাম এলজিডি এবং উপজেলা প্রশাসন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে। তারা যেমনটা জানিয়েছেন, তারা চেষ্টা করছেন ওই এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা করার ক্ষেত্রে। নির্বাহী যিনি দায়িত্বে আছেন এলজিডি, তিনি বলেছেন যে তারা পানি নামার সাথে সাথে ওই জায়গাগুলো গর্ত ভরাট করে দিবেন, এটা বলা হচ্ছে। কিন্তু এখনকার সময় মানুষ দুর্ভোগে আছেন। আরেকটি তথ্য জানিয়ে রাখি, সুনামগঞ্জে এখন কিন্তু সুরমা নদীর পানি 40 সেন্টিমিটারের নিচে রয়েছে এবং বৃষ্টিপাত 60 মিলিমিটার হয়েছে। যদি উজানে বৃষ্টিপাত আরো হয়, তাহলে এই নদীর পানিও কিন্তু বিপদসীমা ছাড়াতে পারে, এমনটাই পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটা জানানো হয়েছে। আসলে এখনো পর্যন্ত মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আছে, তবে এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। তৃষা। শহীদ নূর আহমেদ, আপনি আছেন, খোঁজখবর রাখতে থাকুন। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, নেত্রকোনা জেলার কলমাকান্দা পয়েন্টে উবদাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, নদ নদীর পানি বৃদ্ধির অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন সেখানকার সার্বিক অবস্থা। তৃষা, নেত্রকোনায় মূলত পাহাড়ি ডলেই প্রতি বছরই পানি বাড়ে। আমরা কয়েকদিন আগেও নেত্রকোনায় একটি বন্যা পরিস্থিতি দেখেছি। 1 মাস যেতে না যেতে আবার নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। যদিও কালকে বৃষ্টি ছিল না, তবে রাতের অতি বৃষ্টি এবং পাহাড়ি ডলের ফলে নেত্রকোনার বেশ কিছু নদীর পানি বেড়েছে। ইতিমধ্যে কলমাকান্দা পয়েন্টে উবদাখালী নদীর পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাকি যে নদীগুলো আছে সবগুলো বিপদসীমার নিচে অবস্থান করলেও কিছুটা বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে আমাদের পিছনে যে নদীটি আছে, এই নদীটি পানি উজানের দিকে প্রবাহিত হচ্ছে, মানে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এই মগরা নদীর পানি মূলত আটপাড়া পয়েন্টে বিপদসীমার 68 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম এবং আশেপাশে খোঁজখবর নিয়েছিলাম, যেটি জেনেছি যে এখনো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। উবদাখালী নদীর পানি যেহেতু পাহাড়ি ডলের সাথে বাড়ে, দেখা যায় যে পাহাড়ি ডল না থাকলে বা মেঘালয়ে বৃষ্টিপাত না হলে এই পানিটা খুব দ্রুতই নেমে যায়। মেঘালয়ে যেহেতু টানা বৃষ্টির খবর আমরা পাচ্ছি, সেহেতু উবদাখালী নদীর পানি এই জন্য বৃদ্ধি পাচ্ছে। তো উবদাখালী নদীর তীরবর্তী যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলোতে কিছুটা জলাবদ্ধতা আছে, তবে জনদুর্ভোগ এখনো শুরু হয়নি। আমরা কলমাকান্দা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছে যে আসলে বন্যা পরিস্থিতির জন্য সার্বক্ষণিক প্রস্তুত তারা রয়েছে, সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ ভাবে প্রস্তুত রয়েছে। উপজেলা প্রশাসন যে কোনো সময় সহযোগিতা করবে। তবে যেহেতু এখনো পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড বলছে যে বন্যা পরিস্থিতি নেত্রকোনায় এখনো সৃষ্টি হয়নি, বেশ কিছু নদীর পানি বৃদ্ধি পাওয়ার কিছুটা আশঙ্কা তৈরি হয়েছে। তবে যদি টানা বর্ষণ না থাকে বা মেঘালয়ে বৃষ্টিপাত না হয়, তাহলে স্বস্তির বিষয় হলো যে নদীগুলোর পানি কমে হাওড়ে পানিটা বৃদ্ধি পেলে আর জনভোগান্তির সৃষ্টি হবে না। তৃষা, এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ। সাগর, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। একই সাথে শহীদ নূর আহমেদ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, নদীর পানি বৃদ্ধি এবং বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, বিভিন্ন জেলা থেকে যুক্ত ছিলেন তারা। জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রবিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 94 বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। 8ম জাতীয় সংসদে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া 2002 সালে কিছু সময়ের জন্য অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনে তিনি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং দলটির প্রতিষ্ঠা লগ্ন থেকেই স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের সংসদীয় গণতন্ত্র ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। আগামী 13 জুলাই বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন, প্রস্তুত দলীয় নেতাকর্মীরাও। আর ব্যবসায়ীরা জানান তারা বৃহত্তর বরিশালের উন্নয়ন বঞ্চনার বিষয়গুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রীর কাছে। বিধান সরকারের প্রতিবেদন। গত এক সপ্তাহ ধরে বরিশালের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে চলছে মিটিং, শোভাযাত্রা ও সাংগঠনিক সভা। আগামী 13 জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নগর বিএনপির সদস্য সচিব জানান, দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তারা কোনো তোরণ এবং শুভেচ্ছা ব্যানার রাখছেন না। যে এই নিরাপত্তা যে বলয় তৈরি হবে আইনশৃঙ্খলা বাহিনী, সেটাকে অমান্য যাতে না হয়, অমান্য যেন কেউ না করে, এই জন্য আমার সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে। আমাদের এখানে সিদ্ধান্ত দেয় হাইকমান্ড থেকে কোনো গেট, তোরণ, ব্যানার, ফেস্টুন হবে না। প্রধানমন্ত্রীর এই সফরে দক্ষিণাঞ্চলের উন্নয়নের দ্বার খুলবে বলে মনে করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক। দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে তারা সেই বৈঠকের প্রস্তুতি নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই যে সফরটা, এটা সুন্দর হবে, বরিশালবাসী খুশি হবেন, উনিও খুশি হবেন। পাশাপাশি আমাদের এই বৃহত্তর বরিশাল অর্থাৎ বরিশাল বিভাগের উন্নয়নের জন্য নতুন একটা দ্বার খুলে যাবে বলে আমি মনে করি। প্রধানমন্ত্রীর সফর নিয়ে ব্যবসায়ীরা জানান, এবারের বাজেটে 4 লেনের সড়ক এবং ভোলা বরিশাল সেতুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। ভোলার গ্যাস পেলে শিল্প কারখানা গড়ে উঠবে, কর্মসংস্থানের সুযোগ হবে এবং ব্যবসার প্রসার হবে। প্রধানমন্ত্রী সফরে তারা এই বিষয়ের সমাধান চান। যে ভোলার গ্যাসটা আমরা যেন বরিশালে পাই, সেটার ব্যবস্থা করা, আর ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন রাস্তা, এটার সম্প্রসারণ করা। তবে এই দুইটা জিনিস হইলেই আমাদের আপাতত আমরা ব্যবসা বাণিজ্যে বড় ভারী ইন্ডাস্ট্রি করতে পারবো। এদিকে নগরীতে প্রধানমন্ত্রীর কর্মসূচি থাকায় প্রস্তুতি নিয়েছে সিটি কর্পোরেশন। অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সফরের নিরাপত্তায় সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। মোট কথা সিটি কর্পোরেশন, বিএনপি, আমাদের রাজনৈতিক দল, আমাদের প্রতিটি অঙ্গ সংগঠন আমরা তার আগমনের অপেক্ষায় আছি। শুভাগমন উপলক্ষে আমাদের শতভাগ আমাদের প্রস্তুতি আছে। আমরা আশা করি খুব সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা করতে পারবো। প্রধানমন্ত্রীর এবারের সফরসূচিতে সেনাবাহিনীর মহড়া, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সাংগঠনিক সভায় যোগ দেওয়ার বিষয়ে উল্লেখ আছে। বিধান সরকার, 71, বরিশাল। ঝালকাঠি পৌরসভার 11টি সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন। সৃষ্টি হয়েছে খানাখন্দ আর ছোট বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই পানি জমে যায় সড়কগুলোতে। বর্ষায় বিভিন্ন সড়কে স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়। সব মিলিয়ে চরম দুর্ভোগে শিক্ষার্থী, গাড়ি চালক সহ সাধারণ মানুষ। পৌর প্রশাসক বলছেন সড়ক সংস্কারের পরিকল্পনা রয়েছে, বরাদ্দ মিললে সংকটও কাটবে। তরুণ সরকারের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। সড়কগুলোর পিচ উঠে তৈরি হয়েছে খানাখন্দক। বিভিন্ন স্থানে ছোট বড় অসংখ্য গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলছে ঝুঁকি নিয়ে, ঘটছে দুর্ঘটনা। চরম দুর্গতিতে পড়েছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ঝালকাঠি পৌরসভার টিএনটি রোড, স্ট্যান্ড রোড, বসুন্ধরা রোড, বিকনা সড়ক, সিটি পার্ক সড়ক, সিটি ক্লাব থেকে কাঠপট্টি পর্যন্ত সড়ক, বাঁশপট্টি সড়ক সহ 11টি সড়ক এমনই বেহাল। বছরের পর বছর ধরে সামান্য বৃষ্টিতেই ড্রেনের নোংরা দুর্গন্ধময় পানি রাস্তায় উপচে পড়ে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। কিছুদিন আগে রিপেয়ারিং করছে আমাদের কাউসার সাহেব পৌরসভার, সে 2 লক্ষ টাকা এখান থেকে নিয়ে গেছে, কিন্তু 2 লক্ষ টাকার আমরা দেখি না, যেখানে 20,000 টাকাও খরচ হয়েছে। খারাপ পজিশনে আছে, এই দুর্দিনে রিস্কিয়া যাত্রী লইয়া যাইয়া অ্যাক্সিডেন্ট করিয়ে যায় পেছনদার। এই জজ সাহেবরা যাইতে আছে, ম্যাজিস্ট্রেটরা যাইতে আছে, কেউ কি আর তদবির নেয় না। আমরা পাবলিক এই পানিতে পড়িয়ে এরকম করতে আছি, খুব হাবুডুবু খাইতে আছি। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারতেছে না, লোকজন হাঁটা চলার জন্য খুবই কষ্ট হয়। অতএব আমার অনুরোধ যাতে পৌরসভার কাছে যাতে অতি তাড়াতাড়ি আমাদের রাস্তাটা সংস্কার হয়। সমস্যার কথা স্বীকার করে পৌর প্রশাসক বলছেন সড়কগুলো সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে, বরাদ্দ এলে কাজ শুরু হবে। এটা কয়েকটা স্তরে এটা যাচাই হয় এবং সর্বশেষ এডিবি যে আছে মেনিলা ভিত্তিক, তারা এটা যাচাই করে। এই ইস্যুর জন্য বিভিন্ন স্তরে যাচাইয়ের জন্য তারা বেশ কয়েকবার আমাদের এসে সরজমিনে দেখে গিয়েছে
মিটিং হয়েছে, এরপরে এইটার জন্য আমরা একটু আটকে আছি। আমাদের গত 1 মাস পর্যন্ত আমরা আটকে আছি যে ম্যানিলার ওই মিটিংটা হচ্ছে না। আমাদের প্রতি সপ্তাহে আশ্বস্ত করা হয় যে এই সপ্তাহে এটা টেন্ডার হবে, আগামী সপ্তাহে অনুমোদন পাবো। তো আজকে সকালেও আমি পিডি মহোদয়ের সাথে কথা বলেছি যে তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে 2-1 দিনের ভিতরে এটার অনুমোদনটা আমরা পাবো। 1875 সালে যাত্রা শুরু করা ঝালকাঠি পৌরসভার লোকসংখ্যা প্রায় 70,000। এর মধ্যে 50,000-এর বেশি মানুষ এই দুর্ভোগে পড়েছেন। হাসান আহমেদ, 71। সংরক্ষণ করা পেঁয়াজে পচন ধরায় বিপাকে পড়েছেন ফরিদপুরের চাষিরা। অনেকেই পচে যাওয়া পেঁয়াজ ফেলে দিতে বাধ্য হচ্ছেন। চাষিদের দাবি, সংরক্ষণ করার পর পেঁয়াজে আকস্মিক পচন ধরার কারণ বুঝতে পারছেন না তারা। আর কৃষি বিভাগ যেটি বলছেন, মৌসুমের শেষ দিকে বৃষ্টি হওয়ায় এবছর পেঁয়াজে পচনের হার বেড়েছে। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। চলতি বছর ফরিদপুরের 47,036 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় 7,51,000 মেট্রিক টন। মৌসুমের শুরুতে দাম কম থাকায় অনেক কৃষক পেঁয়াজ সংরক্ষণ করেন। তবে বর্তমানে সংরক্ষিত পেঁয়াজে পচন ধরায় বিপাকে পড়েছেন তারা। কৃষকরা জানান, দীর্ঘদিন সংরক্ষণে ওজন কমেছে, তার উপর পচন ধরায় লোকসানের মুখে পড়েছেন তারা। তুলছি মাঠ থেকে ভালো পেঁয়াজ, কিন্তু এবার চাঙে যখন সংরক্ষণ করছি আমরা মাছা বা চাং যেটাই বলি বা এয়ারফ্লো মেশিন, আপনার সবখানে পেঁয়াজ পচন লাগছে। আমি খরচ পড়ছে 1500-1600 টাকা কাঁচা পেঁয়াজ, ঠিক আছে, খেতের তে এনে বেচতে 800, 850, 900, এটা কোনো বাজার হইলো নাকি? এবার কৃষক বাঁচবে কিভাবে? চাষীদের দাবি, সরকার নির্ধারিত 60 টাকা কেজি দামের নিশ্চয়তা নেই, তাই ন্যায্য মূল্যে সরকারিভাবে পেঁয়াজ কেনা ও প্রয়োজনীয় সহায়তার দাবি তাদের। যারা মনে করেন সরকার নিচে 70,000, 75,000, 65,000 টাকা বিঘা, তারা তো মনে করেন ধরে একবারে। সরকারের কাছে বিনীত আবেদন করতেছি যে পেঁয়াজের দামটা জানি কৃষকের ন্যায্য মূল্যটা দেয়। কৃষি বিভাগ বলছে, এবছর আধুনিক সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। ভালো মানের পেঁয়াজ বাছাই করে সংরক্ষণ করলে ক্ষতি কম হওয়ার কথা জানান তারা। যেহেতু পেঁয়াজ এটা উৎপাদন মৌসুমে এবার বেশি পেঁয়াজ উৎপাদন হয়েছে, আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে পেঁয়াজটাকে যদি সংরক্ষণ করা যায়, বিশেষ করে ব্লোয়ারে বলেন বা অন্য কোনো ভাবে যদি সংরক্ষণ করা যায়, তাহলে 2-3 মাস পর এখান থেকে তারা একটু হয়তো ভালো মুনাফা অর্জন করতে। চাষিরা বলছেন, ন্যায্য মূল্য নিশ্চিত করা না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তারা। আল ইমরান, 71। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।